Hello everybody, welcome to the Way of Solution. This is Arabul Rahman. 16th June 2026 এবং এর সাথে সাথে 15th জুন 2026 দুই দিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা চর্চা করব আজকের পর্বটির মাধ্যমে। সো সমস্ত স্টুডেন্টসকে আরও একবার স্বাগতম জানাই আমাদের এই পর্বটিতে। স্টার্ট করি। আমাদের আজকে কী কী কারেন্ট অ্যাফেয়ার্স আছে, অনেকগুলো ইম্পর্টেন্ট নিউজের উপরে আমরা আজ নজর দিতে চলেছি এবং এমসিকিউ ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা হবে। চাকরির পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য TWS একাডেমি অ্যাপ সকলে ডাউনলোড করো। যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদের সম্বন্ধে তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের হেল্পলাইন নম্বর 9062160805 কল করতে পারো। তোমাদের জন্য সর্বদা আমরা আছি। চলো স্টার্ট করি তাহলে আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে, ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসাবে কার নাম ঘোষণা করা হয়েছে। রিসেন্টলি আমরা দেখেছি ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ সেটা নতুন একজন ব্যক্তি নিযুক্ত হলেন, চিফ অফ নেভাল স্টাফও একজন নতুন ব্যক্তি যুক্ত হলেন। এবারে চিফ অফ আর্মি স্টাফ বা ভারতের নতুন সেনা প্রধান হিসাবে পরবর্তী সেনাপ্রধান নিযুক্ত হতে চলেছেন ধীরজ শেঠ। লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ অ্যাপয়েন্টেড অ্যাজ নেক্সট আর্মি চিফ, আমাদের ভারতবর্ষের নেক্সট আর্মি চিফ হিসাবে তাকে নিযুক্ত করা হচ্ছে বা সেনাপ্রধান হিসাবে। টু অ্যাজিউম অফিস অন জুন 30 জুন তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। এই প্রশ্নটা 2 নম্বর, 2026 সালের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাক প্রজাতন্ত্র সফরের প্রধান তাৎপর্য কি। স্লোভাক প্রজাতন্ত্র বা স্লোভাক এটা হচ্ছে ইউরোপের একটা দেশ। এই ইউরোপীয় কান্ট্রি স্লোভাক প্রজাতন্ত্র রিসেন্টলি ভিজিট করলেন ভারতের প্রধানমন্ত্রী। তো তেনার এই ভিজিটটা, তার এই সফরটা কি গুরুত্ব রাখে, তাৎপর্য কি? এই সফরটি ভারত এবং ইইউ বা ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA স্বাক্ষরকে চিহ্নিত করে, নাকি 1993 সালে দেশটি স্বাধীনতার পর এটি কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর স্লোভাকিয়ায় প্রথম সফর। তারপরে বলা হচ্ছে এটি তার প্রধানমন্ত্রিত্বের মেয়াদের প্রথম বিদেশ সফর। এটা কখনোই হবে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচুর দেশ ভিজিট করেছেন। এইটি দুই দেশের মধ্যে একটি বার্ষিক দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন। রাইট অ্যান্সার হচ্ছে 1993 সালে স্লোভাক প্রজাতন্ত্র স্বাধীনতা পাওয়ার পর এটি কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর স্লোভাকিয়ায় প্রথম সফর। প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী উইল পে টু স্টেট ভিজিট to the Slovak Republic from 14 to 16 June 2026. This will be the first ever visit by an Indian Prime Minister to Slovakia since its independence in 1993. 1993 সালে স্লোভাকিয়া বা স্লোভাকিয়া প্রজাতন্ত্র তারা স্বাধীনতা পেয়েছিল। তারা স্বাধীনতা পাওয়ার পরে ভারতীয় প্রধানমন্ত্রীর দ্বারা এটা প্রথম সফর হতে চলেছে বা এই সফরটা প্রথম সফর, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় যিনি স্লোভাকিয়া দেশে ভিজিট করলেন সম্প্রতি 14 থেকে 16 জুনের মধ্যে তিনি এই সফরটা সম্পন্ন করেছেন। আচ্ছা, প্রাইম মিনিস্টার অফ স্লোভাকিয়া রিপাবলিক বা স্লোভাক রিপাবলিক রবার্ট ফিকো। স্লোভাকিয়ার তাহলে প্রধানমন্ত্রীর নাম কি? রবার্ট ফিকো। আচ্ছা, রবার্ট ফিকো ইনি কিন্তু 2026 এই বছরেই যে AI ইম্প্যাক্ট সামিট হয়েছিল আমাদের ভারতে সেখানে কিন্তু এসেছিলেন। আর আগের বছর ভারতের রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি, তিনি কিন্তু এই স্লোভাকিয়ায় ভিজিট করেছিলেন। আচ্ছা, স্লোভাকিয়ার রাজধানীর নামটা কি একটু জেনে রাখো। তাদের দেশের রাজধানীর নাম হচ্ছে ব্রাতিস্লাভ বা ব্রাতিস্লাভা হচ্ছে তাদের রাজধানীর নাম। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন IIT মানব মস্তিষ্কের ব্রেন স্টেমের বিশ্বের সবচেয়ে নিখুঁত 3D অ্যাটলাস তৈরি করে রেকর্ড গড়েছেন? মানব মস্তিষ্কের ব্রেন স্টেমের বিশ্বের সবচেয়ে নিখুঁত 3D অ্যাটলাস তৈরি করে রেকর্ড করেছেন IIT মাদ্রাজ। IIT মাদ্রাজ আনভেলস ওয়ার্ল্ড মোস্ট ডিটেলড 3D অ্যাটলাস অফ হিউম্যান ব্রেন স্টেম। বিশ্বের সবথেকে জটিল এবং বিশ্বের সবথেকে আমরা বলতে পারি ডিটেলড, সবথেকে কি বলা হয়, মানে ডিটেল মিন হচ্ছে নিখুঁত, একটা বিশ্বের সবথেকে নিখুঁত এবং বিশ্বের সবথেকে একটা তোমার হচ্ছে জটিল 3D অ্যাটলাস হিউম্যান ব্রেন স্টেম সম্প্রতিকালে তৈরি করেছে, যেটার নাম হচ্ছে অ্যানকার। ঠিক আছে, এটার ফুল ফর্ম হচ্ছে অ্যাটলাস ফর নিউরোকেমিক্যাল ক্যারেক্টারাইজেশন অফ দ্য হিউম্যান ব্রেন স্টেম উইথ 3D রিকনস্ট্রাকশন। IIT মাদ্রাজের সুধা গোপাল কৃষ্ণন ব্রেন সেন্টার বলে একটা ইনস্টিটিউট আছে, তারা সেলুলার রেজুলেশনে কোষীয় স্তর যেটা, সেটার এই যুগান্তকারী মানচিত্রটি তৈরি করেছেন সম্প্রতিকালে। খুব গুরুত্বপূর্ণ, এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট IIT মাদ্রাজের।
পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত 2026 বৈশ্বিক শান্তি সূচক বা জিপিআই গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের স্থান কত? জিপিআই মিনস হচ্ছে গ্লোবাল পিস ইন্ডেক্স। তো সেখানে আমাদের ভারতের স্থান কত এসেছে? জিপিআই বা বিশ্বের শান্তি সূচকে আমাদের ভারতের স্থান 127তম। ইন্ডিয়া হ্যাজ বিন র্যাঙ্কড 127 আউট অফ 163 কান্ট্রিজ। 163টি দেশের মধ্যে 2026 সালে ইন 2026 গ্লোবাল পিস ইন্ডেক্স রিলিজড বাই দ্য ইনস্টিটিউশন ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। সম্প্রতিকালে 2026 সালে ইকোনমিক, অর্থনীতি এবং শান্তি প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস তারা প্রকাশ করেছে, তারা প্রতি বছর প্রকাশ করে থাকে গ্লোবাল পিস ইন্ডেক্স জিপিআই। সেখানে ভারত 163টি দেশের মধ্যে 127 স্থান দখল করেছে বা স্থান অর্জন করেছে। এরপরের প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়? রক্তদাতা মানে ব্লাড ডোনার। তো প্রতি বছর আমরা ব্লাড ডোনার দিবস কোন দিনটাতে পালন করছি? যেমন 2025 সালে এটা পালন করা হয়েছিল ব্লাড ডোনার দিবস। গিভ ব্লাড গিভ হোপ বলে একটা তোমার হচ্ছে টুগেদার উই সেভ লাইভস বলে একটা থিম রাখা হয়েছিল। যাই হোক, এই বছর 2026 সালে বা প্রতি বছর এটা পালন করা হয় 14ই জুন। ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে ইজ হেল্ড অন জুন 14 ইচ ইয়ার। মহিলা ও ট্রান্সজেন্ডারদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য সম্প্রতি কোন কেরালা রাজ্য, এটা বলেই দেওয়া হয়েছে অপশানে, আমার এখান থেকে কেরালাটা মোছা হয়নি, যাই হোক প্রশ্নে বলেই দেওয়া আছে, সরি ফর দ্যাট। যাই হোক, সম্প্রতি কোন সরকার প্রিয়দর্শিনী প্রকল্প চালু করেছে? দেখেই নিলে তোমরা উত্তর হবে কেরালা। হ্যাঁ, মহিলা এবং যারা তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার আছে তাদের জন্য কেরালা লঞ্চেস প্রিয়দর্শিনী, এ ফ্রি ট্রাভেল স্কিম টু অর্ডিনারি, সাধারণ যে KSRTC মানে কেরালার একটা বাস ইউনিয়ন, যেমন ওয়েস্ট বেঙ্গলে আছে তেমনই কেরালাতে আছে KRTC। এটা একটা সাধারণ স্টেট বাস, সেটাতে ফর ওমেন অ্যান্ড ট্রান্সজেন্ডার পার্সন তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে যাতায়াতের প্রকল্প চালু করা হয়েছে, নাম প্রিয়দর্শিনী। আচ্ছা, কেরালার মুখ্যমন্ত্রীকে? নতুন সরকারে আছে কারা কেরালাতে? নতুন সরকারে আছে ইউডিএফ সরকার এসেছে সম্প্রতি, আর মুখ্যমন্ত্রী হচ্ছে ভিডি সতীশান, তাই তো? আচ্ছা, আমি একটু নতুন সেটআপে আছি তো আমার লেখাটা একটু আলাদা ধরনের, ঠিক আছে? এরপর একটা দেখি। সম্প্রতি 2026 সালে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার কে হলেন? ট্রিলিয়নিয়ার মানে বুঝতে পারছো? ট্রিলিয়নিয়ার মানে প্রায় 1000 বিলিয়ন টাকা যার কাছে থাকবে সেটাকে বলা হবে 1 ট্রিলিয়ন। হ্যাঁ, ভারতের জিডিপি কত জানো? ভারতের জিডিপি হচ্ছে 4.15 ট্রিলিয়ন। হ্যাঁ, আমি টি লিখছি মানে ট্রিলিয়ন, এটা হচ্ছে ইন্ডিয়াস জিডিপি। বিশ্বের মধ্যে 21টা দেশ আছে, হ্যাঁ বিশ্বে 193টি মতো স্বীকৃতি দেশ আছে, তার মধ্যে 21টা দেশের কাছে আমরা বলতে পারি 1 ট্রিলিয়নের উপরে জিডিপি আছে। সব থেকে বেশি জিডিপি আমেরিকার, ভারতের যেমন 4.15 ট্রিলিয়নের কাছাকাছি জিডিপি। এখন জিডিপি মানে কি? জিডিপি মানে একটা দেশের মধ্যে টোটাল সারা বছরের অভ্যন্তরীণ উৎপাদন, যত কেনা বেচা হবে, যত টাকা অ্যালোকেট হবে, তুমি 10 টাকা কাউকে দিচ্ছ, সে 10 টাকা দিয়ে সে আবার কোনো পণ্য কিনছে, সব হিসাব করে যেটা হবে সেটাকে জিডিপি বলা হবে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো এটা হচ্ছে কি, টাকার আদান প্রদান পুরোটাকে গণনা করা হচ্ছে, কত পণ্য কেনা বেচা হচ্ছে, একই টাকা দিয়ে 10 বার পণ্য কিনলে 10 বার সেটাকে গণনা করা হচ্ছে, সব মিলিয়ে এত ট্রিলিয়ন আমাদের জিডিপি। এবার ইলন মাস্ক বলে একজন ব্যক্তি আছে স্পেস এক্স কোম্পানির, ইলন মাস্ক হচ্ছে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার। সম্প্রতি ইলন মাস্কের যে আইপিও ছিল সেটা মেক্স ইলন মাস্ক দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ট্রিলিয়নিয়ার, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারে তিনি পরিণত হয়েছে। আমি উদাহরণস্বরূপ বলি, বিশ্বের 21টা দেশ আছে যাদের 1 ট্রিলিয়নের ওপরে কিন্তু জিডিপি আছে, মানে বুঝতে পারছো? আমি উদাহরণস্বরূপ আরও একটা বলতে পারি, বিশ্বের মধ্যে 172টা দেশের সম্পদের থেকে বেশি সম্পদ হচ্ছে ইলন মাস্কের। 172টা দেশ আছে যাদের 1 ট্রিলিয়নের কম জিডিপি, ঠিক আছে? তার থেকে বেশি জিডিপি হচ্ছে ইলন মাস্কের। 172টা দেশের বেশি টাকা আছে ইলন মাস্কের কাছে, তোমার আমরা বলতে পারি। আরেকটা জিনিস, পাকিস্তানের জিডিপি দিয়ে হিসাব করি, পাকিস্তানের জিডিপি হচ্ছে এখন 452 বিলিয়ন, ঠিক আছে? 452 বিলিয়ন ডলার। তো 452 বিলিয়ন ডলার তার জিডিপি। এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে এই এলন মাস্কের স্পেস এক্স আইপিও এত টাকা আছে যে পাকিস্তান 2 বার পাকিস্তানের জিডিপি কভার করতে পারবে, বা পাকিস্তানকে 2 বার কেনা যাবে এবং তারপরে
টাকা কিন্তু তাও বেঁচে থাকবে কিছু, দেখো। তো এই হচ্ছে ব্যাপার, এত টাকার মালিক। এর পরেরটা মানে গণনার বাইরে, হ্যাঁ, কিছু মানুষ হয় যাদের টাকা গুণে শেষ করা যায় না, তার মধ্যে সবচেয়ে শীর্ষে আছে ইলন মাস্ক। নেক্সট এই প্রশ্নটা, জাস্ট কিডিং গাইস। নেক্সট কোশ্চেন ইজ সম্প্রতি কে প্রথম ভারতীয় হিসাবে রাশিয়া গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ, স্যান্ড মানে হচ্ছে বালি, ঠিক আছে, বালির উপরে বিভিন্ন ধরনের কারুকার্যের জন্য এই কাপটা হয়ে থাকে স্যান্ড মাস্টার কাপ, সেটা জয় করলেন কে? অ্যান্সার হচ্ছে সুদর্শন পট্টনায়ক। দেখো, সুদর্শন পট্টনায়ক ইজ এ রিনাউন্ড স্যান্ড আর্টিস্ট ফ্রম ওড়িশা। ওড়িশার একজন খুব কিন্তু বিখ্যাত, আমরা বলতে পারি, বালির আর্টিস্ট বা স্যান্ড আর্টিস্ট। ওড়িশাতে স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল হয় পুরীতে, তো তাই সেখান থেকে অ্যাকচুয়ালি তিনি ফেমাস হয়েছেন। রিসেন্টলি বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য রাশিয়ান গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ। তো রাশিয়াতে অনুষ্ঠিত হয়েছে বালির কারুকার্যের জন্য স্যান্ড গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ, সেটা তিনি জিতেছেন প্রথম ভারতীয় হিসাবে। আচ্ছা, এই প্রশ্নটা, সম্প্রতি ভারত ও ফ্রান্স আগামী 5 বছরে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করতে কত বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? রিসেন্টলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ভিজিট করেছেন। এবারে অনেকে বলবে, স্যার প্রধানমন্ত্রী তো কয়েকদিন আগে ইটালিতেও গেছিলেন, অনেক দেশে গেছে। হ্যাঁ, আবার গেছে প্রধানমন্ত্রী ফ্রান্স আর ওই স্লোভাকিয়া ভিজিটে। প্রথমে ফ্রান্সে গেছিল, তারপরে স্লোভাকিয়াতে গেল। তো এখন ফ্রান্সে যে 5 দিনের তিনি রিসেন্টে ভিজিট করলেন, সেখানে তিনি নেক্সট 5 ইয়ারের মধ্যে ভারত এবং ফ্রান্সের যে বাণিজ্য, সেটা $32 বিলিয়ন বা $32 বিলিয়ন নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন। প্রাইম মিনিস্টার হোল্ডস অফিসিয়াল টাস্কস উইথ প্রেসিডেন্ট অফ ফ্রান্স মিনস হচ্ছে ইমানুয়েল ম্যাক্রোর কথা বলা হচ্ছে। তো তার সাথে দেখা করেছেন সম্প্রতিকালে তিনি, এবং তার সাথে কথা বলেছেন। ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স হ্যাভ সেট অ্যান অ্যাম্বিশিয়াস গোল টু ডাবলিং বাইল্যাটারাল ট্রেড অ্যারাউন্ড $32 বিলিয়ন ওভার দ্য নেক্সট 5 বছরের মধ্যে ভারত $32 বিলিয়ন ভারত এবং ফ্রান্স দ্বিপাক্ষিক বাণিজ্য করতে চলেছে, একটা গোল বা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিয়া ফ্রান্স অ্যাডপ্ট ইনোভেশন রোডম্যাপ, একটা উদ্ভাবন বিষয়ক উদ্ভাবন বিষয়ক একটা রোডম্যাপ প্রকাশ করেছে 2030-এর জন্য সম্প্রতিকালে ইন্ডিয়ান ফ্রান্স মিলে। ওকে, এছাড়া আর কি হয়েছে? 14 জুন 2026-এ নিস এর ভিলা কেরিওলোসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। চলতি বছরের শুরুর দিকে ভারত ও ফ্রান্সের সম্পর্কে বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নতি করার পর এটিই ছিল দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। দুই নেতা যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, তারা প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে সব পর্যায়ে চমৎকার অগ্রগতি ও গভীরতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন, এবং প্রতিরক্ষা প্ল্যাটফর্ম ও অত্যাধুনিক প্রযুক্তির যৌথ নকশা, যৌথ উন্নয়ন, যৌথ উৎপাদনের উপর গুরুত্ব দিয়ে এই সহযোগিতাকে আরও জোরদার করতে সম্মত হন। উভয় নেতাই মহাকাশ খাতে সহযোগিতার দীর্ঘ সমৃদ্ধ ঐতিহ্যের কথা উল্লেখ করেন। মানববাহী মহাকাশ উড্ডয়ন এবং মানে এভিয়েশন আর কি, অ্যান্ড মহাকাশ পরিস্থিতি বিষয়ক সচেতনতা, হ্যাঁ, স্পেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর কথা বলা হয়েছে, আলোচনা করা হয়েছে। তারা মহাকাশ খাতে বেসরকারি খাতের সহযোগিতা পরিধি বাড়ানোর কথা বলেছে, এবং ভারতবর্ষের একটা সামরিক পারমাণবিক শক্তি খাতের বিষয়ে একটা বিল আছে, হ্যাঁ, ভারতের শান্তি আইন বা শান্তি বিল, সেটা ছোট ও উন্নয়ন মডিউলার রিয়াক্টর সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য সুযোগ সৃষ্টি করেছে। সো এক্সেট্রা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুটো পক্ষের মধ্যে, এবং পরবর্তীতে আরও যে সমস্ত আলোচনাগুলো হবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা হবে 10 নম্বর প্রশ্ন, 3 নয়, ঠিক আছে, এটা 9 ছিল, এটা 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কেন উইলিয়ামস, হ্যাঁ, কেন উইলিয়ামস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছে। তিনি কোন দেশের ক্রিকেটার ছিলেন? যারা ক্রিকেট খেলা দেখো তারা সকলে কেন উইলিয়ামসের নাম শুনেছ। দ্য নাইস গাই কেন উইলিয়ামসন, অ্যান্ড দ্য আনলাকি পারসন উই অল নো, যে তিনি খুব আনলাকি পারসন, আমরা তাকে অনেকে যারা ক্রিকেট খেলা দেখি বলে থাকি। তো সেই কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, নিউজিল্যান্ড দেশের হয়ে তিনি খেলতেন। কেন উইলিয়ামসন হ্যান্ডস অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট আফটার 16 ইয়ার। 16 বছর ধরে উইথ দ্য ব্ল্যাক ক্যাপস, তোমার নিউজিল্যান্ডকে ব্ল্যাক ক্যাপস বলা হয়, তাদের সাথে কিন্তু তিনি 16 বছর ধরে তার কেরিয়ারে খেলেছেন, এবং 16 বছরের অবসান তিনি ঘটিয়েছেন অবসর ঘোষণার মাধ্যমে সম্প্রতিকালে। ওকে, চলো, এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে আমরা কিছু জিকে প্রশ্ন দেখি। WPKP ফাউন্ডেশন এর সাথে WP গ্রাম পঞ্চায়েত এবং প্র্যাকটিস ব্যাচও লঞ্চ হয়ে গেছে। যারা অ্যাডমিশন নিতে চাও চেক আউট করতে পারো আমাদের ব্যাচগুলি। চলো, প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের 8ম তফসিলে রয়েছে কি? ফার্স্ট কোশ্চেন, ভারতের সংবিধানের 8ম তফসিলে কি আছে? ইচ অ্যান্ড এভরিবডি সকলে লাইক করো তো দেখি পর্বটিতে দ্রুত একটা করে।
অষ্টম তফসিলে আছে ভাষা, কতগুলি ভাষা? 22টি ভাষা আছে। হ্যাঁ, নেক্সট প্রশ্ন, 22টি সংবিধান স্বীকৃত ভাষা। ওয়েম্বলি স্টেডিয়াম কোন শহরে আছে? প্রথমত বলে রাখি, ওয়েম্বলি হচ্ছে ফেমাস ফর ফুটবল। ফুটবলের জন্য বিখ্যাত একটা স্টেডিয়াম হচ্ছে ওয়েম্বলি। অনেকে ওয়াংখেড়ের সাথে গুলিয়ে ফেলবে, ওয়াংখেড়ে ক্রিকেটের সাথে যুক্ত, সেটা মুম্বাইতে অবস্থিত, বাট ওয়েম্বলি ফুটবলের সাথে যুক্ত, এটা লন্ডনে অবস্থিত। দেখো কিছু ফেমাস আমরা স্টেডিয়ামের কথা বলি। ওয়েম্বলি স্টেডিয়াম কোথায় আছে? লন্ডনে। আচ্ছা, ক্যাম্প নু স্টেডিয়াম বার্সেলোনা স্পেনে অবস্থিত, যেটা বার্সেলোনা ফুটবল ক্লাবের ঘরের মাঠ আর কি, হোম গ্রাউন্ড। সান্তিয়াগো বার্নাবু মাদ্রিদ স্পেনে রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড। মারাকানা স্টেডিয়াম ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট একটা স্টেডিয়ামের মধ্যে পড়ে, ফুটবল স্টেডিয়াম, এটা লোকেটেড ইন রিও ডি জেনেরিও, ব্রাজিল। আচ্ছা, এস্তাদিও আস্তেকা, এস্তাদিও আস্তেকা নিয়ে আমরা আগেও কারেন্ট অ্যাফেয়ার্স করেছি যে এই স্টেডিয়ামে কিন্তু শুরু হয়েছে আমাদের এই বছর 2026 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ, সেটার উদ্বোধনী ম্যাচ মেক্সিকো এবং সাউথ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। কোথায়? মেক্সিকো সিটিতে অবস্থিত এস্তাদিও আস্তেকা বলে এই স্টেডিয়ামেতে। এছাড়া ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম ম্যানচেস্টারে অবস্থিত আছে। এই হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ স্টেডিয়ামের নাম। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন 3। একটি কোষে লাইসোজোমের ভূমিকা হলো কি? একটা কোষের মধ্যে লাইসোজোম কি ভূমিকা পালন করে? কোষাঙ্গাণু। লাইসোজোমের কাজ হচ্ছে কোষের অভ্যন্তরীণ পরিপাক করা, কোষের অভ্যন্তরে পরিপাক করা, কোষের অভ্যন্তরে বিভিন্ন যে তোমার হচ্ছে বিষক্রিয়াজাত পদার্থ থাকে সেগুলোকে কিন্তু ঠিক করা এর কাজ, লাইসোজোমের কাজ, সেগুলোকে ধ্বংস করা এর কাজ। আচ্ছা, লাইসোজোম নিজেও কিন্তু ধ্বংস হয়ে যায় কাজ করার পরে, তাই লাইসোজোমকে আমরা বলে থাকি কি, এটাকে সুইসাইড বা সুইসাইডাল ব্যাগ বলা হয়ে থাকে, বা আত্মঘাতী থলি বলে থাকি আমরা, আত্মঘাতী হয়ে থাকে। নেক্সট, পরের প্রশ্ন, যোগ দর্শনের প্রবর্তক কাকে বলা হয়? ষোড় দর্শনের ভিতরে একটা দর্শন যোগ দর্শন, যোগ দর্শনের প্রবর্তক হচ্ছে পতঞ্জলি, মহিষী পতঞ্জলি। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কোন দেশ ওয়ান হেলথ সামিট আয়োজন করেছে? স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয়? প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস আমরা পালন করে থাকি কোন দিনটাতে? দিনটি হচ্ছে 7ই এপ্রিল। এই দিনটাতে পালন করা হয়ে থাকে প্রতি বছরে বিশ্ব স্বাস্থ্য দিবস। তো 7ই এপ্রিল যে আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করি, তো এই বছর 2026-এর যে বিশ্ব স্বাস্থ্য দিবসের তোমার একটা অনুষ্ঠান, মূল অনুষ্ঠান, সেটার নাম হচ্ছে ওয়ান হেলথ সামিট, সেটা হলো কোথায়? ফ্রান্সে অনুষ্ঠিত হলো। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা বা PMKMY এ কৃষকরা কোন বয়সের মধ্যে যোগদান করতে পারেন? এটা একটা বলতে পারি আমরা এমন একটা যোজনা, মানে ওই যে LIC টাইপের দেখেছো, যেখানে তোমার কিছু টাকা ইনভেস্ট করতে হয়, একটা বছর পরে গিয়ে তুমি সেই টাকার থেকে কিছু মুনাফা পেয়ে থাকো, ঠিক তেমন টাইপের এটা সরকারি একটা উদ্যোগ। হ্যাঁ, 18 থেকে 40 বছর বয়সী সদস্যরা এটাতে অংশগ্রহণ করতে পারে। প্রতি মাসে কিছু নাম্বার অফ অ্যামাউন্ট, 50 থেকে 200 টাকার মধ্যে কিছু একটা অ্যামাউন্ট তোমাকে দিতে হয় এই প্রকল্পে। এবং তোমার যখন 60 বছর বয়স হয়, 60 বছর বয়সের পরে তুমি এই যোজনার যে ফান্ড, সেই ফান্ড থেকে কিন্তু পেনশন পাবে। ঠিক আছে, তো বলা হচ্ছে 2019 সালে 12ই সেপ্টেম্বর চালু হওয়া প্রধানমন্ত্রী মানধন যোজনা সারা দেশের সমস্ত ভূমি মালিক, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, যাদেরকে স্মল এবং মিডিয়াম যে ফার্মার বলা হচ্ছে, সেই সেক্টর সামাজিক সুরক্ষা প্রদান করে আসছে এই প্রকল্পটা। এবং এই যে যোজনা বা প্রকল্প, এটি বার্ধক্যে পেনশন প্রকল্পটির একটি স্বেচ্ছামূলক এবং অবদান ভিত্তিক পেনশন প্রকল্প। মানে তুমি কিছু টাকা জমা করছো, সেটার থেকে পেনশন পাবে পরবর্তীতে গিয়ে 60 বছর বয়স হয়ে গেলে। এই উদ্যোগের অধীনে যোগ্য ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের 60 বছর বয়স পূর্ণ হওয়ার পরে প্রতি মাসে 3000 টাকা নির্দিষ্ট পেনশন দেওয়া হয়। এর জন্য যোগ্যতা অর্জন করতে কৃষকদের তাদের কর্মজীবনের সময় পেনশন তহবিলে মাসিক অবদান রাখতে হয় এবং কেন্দ্রীয় সরকারও সম পরিমাণ অর্থ প্রদান করে থাকে। তো কেন্দ্রীয় সরকার হেল্প করবে কিছু, এবং তোমাকে কিছু টাকা কিন্তু রাখতে হবে সেটার মধ্যে। ঠিক আছে, অংশগ্রহণ 18 থেকে 40-এর মধ্যে করা যায়। সিওল শহরটি কোন দেশে অবস্থিত?
সিওল হচ্ছে একটা দেশের রাজধানী। কোন দেশের? ইজি, এটা দক্ষিণ কোরিয়ার রাজধানী। এবং কমেন্ট করে জানাও তো দেখি উত্তর কোরিয়ার রাজধানীর নাম কি? উত্তর কোরিয়ার রাজধানী শহরের নাম কি? সকলে বলো। অ্যান্সার হচ্ছে পিয়ং ইয়ং। হ্যাঁ, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং। নেক্সট কোশ্চেন, হালকা শিল্প সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? চলো, অর্থনীতির একটা প্রশ্ন এটা। হালকা শিল্প বলতে আমরা কি বুঝি? এগুলি ভারী যন্ত্রপাতি তৈরি করে, এগুলি ভোগ্য পণ্য ও উৎপাদনের জন্য হালকা উপকরণ ব্যবহার করে, এগুলি আকরিক ও ধাতু প্রক্রিয়াজাত করে, নাকি এগুলি বিদ্যুৎ উৎপাদন সরঞ্জাম নিয়ে কাজ করে? সঠিক উত্তর হচ্ছে এগুলি ভোগ্য পণ্য যেগুলো থাকে সেটির উৎপাদনের জন্য হালকা উপকরণ ব্যবহার করে থাকে। মানে ধরো বিভিন্ন ধরনের পণ্য, ধরো কাপড় শিল্প, কাপড় শিল্পে তো বড় বড় ভারী ভারী জিনিস ব্যবহার করা হয় না। কাপড় শিল্পে কাঁচামাল হিসাবে আমরা দেখবো হালকা বস্তুর ব্যবহার করা হয়। প্যাকেটজাত দ্রব্য, বিভিন্ন ধরনের খাবার প্যাকেজিং শিল্প থেকে শুরু করে বিভিন্ন যে, হ্যাঁ, বিভিন্ন প্লাস্টিক শিল্প হতে পারে, প্লাস্টিক চেয়ার তৈরি করা, প্লাস্টিকের বিভিন্ন ধরনের আমরা বলতে পারি উপকরণ যেগুলো হয়ে থাকে বাড়ির আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি, এগুলো আর কি হালকা উপকরণ ব্যবহার করে তৈরি হয়, তাগুলোকে হালকা পণ্য বলা হচ্ছে। ভারী যন্ত্রপাতির ব্যবহার করা হয় কোথায়? যেমন লৌহ ইস্পাত শিল্পে, তো ওটাকে আমরা ভারী শিল্প বলবো। হ্যাঁ, আকরিক ধাতু প্রক্রিয়াজাত অবভিয়াসলি লৌহ ইস্পাত শিল্পে করা হয়। তো এই দুটো ভারী শিল্পের কিন্তু অংশ। আকরিক ধাতু এগুলো প্রক্রিয়াজাত ভারী শিল্পের মধ্যে পড়ে। আচ্ছা, বিদ্যুৎ উৎপাদনটা হবে না, এটা ইলেকট্রনিক শিল্প আলাদা, ঠিক আছে? তাহলে এখানে ভোগ্য পণ্য উৎপাদনের জন্য হালকা উপকরণ ব্যবহার করে। এরপরে, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধানে থেকে অনুপ্রাণিত? ভারতের সংবিধানের ধারা 55, 55 ধারাতে আমরা রাষ্ট্রপতি নির্বাচনের কথা পাচ্ছি। এছাড়া 54 ধারাতেও রাষ্ট্রপতি নির্বাচন আছে, বাট রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটা বর্ণিত হয়েছে 55 ধারাতে। তো সেই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি অনুপ্রাণিত হয়েছে কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে। আচ্ছা, রাষ্ট্রপতি নির্বাচনে কারা অংশ নেয়? রাষ্ট্রপতি নির্বাচনে অংশ কারা নেয়? রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারে সংসদের রাজ্যসভা, মানে আমাদের যে আপার হাউস, তার সদস্যরা, আচ্ছা, লোকসভার সদস্যরা, এবং সাথে সাথে যে রাজ্য বিধানসভা থাকে, হ্যাঁ, সেই বিধানসভার সদস্যরা। এদের যে সদস্যরা থাকে তারা অংশ নিতে পারে, বাট এখানে বিধান পরিষদের সদস্যরা অংশ নেয় না। হ্যাঁ, এখানে অংশ নিতে পারে। নেক্সট প্রশ্ন, লর্ড রিপন কোন বিতর্কিত আইন প্রত্যাহার করেছিলেন? সূর্যাস্ত আইন পাশ হয়েছিল কার সময়ে? সূর্যাস্ত আইন পাশ হয় কার সময়? এগুলো লিখে নিতে পারো। হ্যাঁ, সূর্যাস্ত আইন পাশ হয়েছিল কর্নওয়ালিসের সময়ে। কর্নওয়ালিসের সময়ে পাশ হয়। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ হয়েছিল লিটনের সময়ে, লর্ড লিটনের সময়ে। অস্ত্র আইন পাশ হয়েছিল এটাও লিটনের সময়ে। আচ্ছা, রাওলাট আইন পাশ হইল চেমসফোর্ডের সময়ে, লর্ড চেমসফোর্ডের সময়। এবারে দেখো, লর্ড রিপনের কোন বিতর্কিত আইনটি প্রত্যাহার করে? আচ্ছা, সালগুলো লিখে দিই কবে কবে পাশ হয়েছিল। এটা হয়েছিল 1793, এটা হয়েছিল তোমার 1878 সালের দিকে। অস্ত্র আইনটাও 1878 এসেছিল লর্ড লিটনের সময়। রাওলাট আইনটা 1919-এ। আচ্ছা, পরবর্তীতে 1878-এ যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট হয়, এটা বাতিল হয়েছিল লর্ড রিপনের সময় গিয়ে। তাহলে লর্ড রিপন এই আইনটা বাতিল করেছিল, ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা, যেটা লিটনের সময় পাশ হয়েছিল। আচ্ছা, একটা বাড়ির কাজ দিয়ে রাখি। 2025-26 অর্থবর্ষে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দেশ কোনটি এবং কতটা বাণিজ্য হয়েছে যদি তোমরা জানাতে পারো খুব ভালো, আমি খুশি হব। কমেন্ট বক্সে সকলে এটার উত্তর জানাবে। চলো, তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেখছো না, অনেকে কারেন্ট অ্যাফেয়ার্স দেখা বন্ধ করে দিচ্ছ। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট পরের দিনে আরও কিছু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা হবে। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কেমন ছিল, বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, তো অবশ্যই সকলে পরবর্তীতে লাইক করো। টাটা, বাই, ভালো থাকবে। আর যারা আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে ফলো করোনি অবশ্যই ফলো করে নেবে। দিস ইজ আরাবুল রহমান, এতক্ষণ ছিলাম তোমাদের সাথে গুরুত্বপূর্ণ এই কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বটি নিয়ে। আই হোপ তোমাদের প্রিপারেশন জার্নিতে অনেক হেল্প হয়েছে এই পর্বটি দেখে। বাই, টাটা, টেক কেয়ার।